স্বাগত জানাচ্ছি বৈশাখী সংবাদে। আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো। পশ্চিমবঙ্গ থেকে জামায়াত ও জেএমবির কাছে বিস্ফোরক পাঠাচ্ছে পলাতক জঙ্গিরা। ভারতীয় গোয়েন্দার তথ্য, সতর্ক বাংলাদেশ, জানালেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। লতিফ সিদ্দিকীর দুর্নীতির প্রমাণ মিলেছে, বললেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী। ব্যবস্থা নেওয়ার সুপারিশ আইন মন্ত্রণালয়ের। বিমানের ফিরতি হজ ফ্লাইটের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাচ্ছে হাজিরা। ঈদ শেষে রাজধানীমুখী মানুষের ভিড়। এবং শান্তিতে নোবেল পেলেন পাকিস্তানের মালালা ইউসুফজাই ও ভারতের কৈলাস সত্যার্থী। শিশু অধিকার ও শিক্ষার লড়াইয়ের স্বীকৃতি। শিরোনামগুলো শুনছিলেন, এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গে পলাতক বাংলাদেশি জঙ্গিরা সীমান্ত দিয়ে জামায়াতে ইসলামী, জেএমবি ও আহলে হাদিসের জঙ্গিদের হাতে পৌঁছে দিচ্ছে বোমা ও বিস্ফোরক। বর্ধমানে বিস্ফোরণ ঘটনা তদন্তে নেমে ভারতীয় গোয়েন্দা পুলিশ এই তথ্য পেয়েছে বলে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়। বোমা নেটওয়ার্কের এমন 5 সদস্য জামায়াত নেতাকে খুঁজছে গোয়েন্দারা। এদিকে রাজ্য সরকারের অনিচ্ছা সত্ত্বেও চাঞ্চল্যকর এই বিস্ফোরণ ঘটনার তদন্তভার জাতীয় তদন্ত সংস্থা এনআইকে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আর এ বিষয়ে বাংলাদেশের কাছেও তথ্য চাইবে ভারত। বিস্তারিত দীপু সারোয়ারের রিপোর্টে। বাংলাদেশের জামায়াতে ইসলামী, আহলে হাদিস সম্প্রদায় ও নিষিদ্ধ জেএমবিকে টার্গেট করেই পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত করছে ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। পাশাপাশি ঘটনার সার্বিক তদন্তের দায়িত্ব ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-কে দেওয়া হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়। বর্ধমান বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে সিআইডি পশ্চিমবঙ্গে পলাতক 5 বাংলাদেশি জামায়াত নেতা ইউসুফ নাসিরুল্লাহ, সাকিব, সাজিদ ও কাউসারকে খুঁজছে। আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে এই 5 জামায়াত নেতা দীর্ঘদিন ধরে জঙ্গি নেটওয়ার্ক বিস্তারে কাজ করছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, অন্তত 7 বছর আগে বাংলাদেশের টাঙ্গাইল থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করা বোমা বিশেষজ্ঞ শাকিল আহমেদ বর্ধমান বিস্ফোরণের ঘটনায় নিহত হয়। এ ঘটনায় নিহত আব্দুস সুবহান মণ্ডলও শাকিলের সহযোগী, আর তারা বাংলাদেশে নিষিদ্ধ জেএমবির সাথে জড়িত বলে প্রতিবেদনে বলা হয়। তাদের তৈরি বোমা কাউসারের মাধ্যমে বেলডাঙ্গায় সাকিবের ডেরায় পৌঁছে দেয়া হতো। পরে বোমাগুলো সাজিদের মাধ্যমে রাজশাহী ও সাতক্ষীরা সীমান্ত গলিয়ে নিষিদ্ধ জেএমবির নেতাকর্মীদের হাতে তুলে দেয়া হতো। বর্ধমান বিস্ফোরণের ঘটনায় আহত আব্দুল হাকিম ও তার স্ত্রী আলিমা বিবি এবং নিহত শাকিলের স্ত্রী রাজিয়া ওরফে গুলশান বিবি গোয়েন্দা জিজ্ঞাসাবাদে এ তথ্য দিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে এ ঘটনায় গ্রেপ্তার হওয়া 3 বাংলাদেশি ফারুক, সাদ্দাম ও জাবেদকে জিজ্ঞাসাবাদ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। তবে এ বিষয়ে কোনো তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে পৌঁছেনি বলে ঘটনার পর থেকে বলে আসছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জঙ্গি তৎপরতা চালানোর জন্য দীপু সারোয়ার, বৈশাখী নিউজ, ঢাকা। দেশে কোনো জঙ্গি নেই জানিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোনো সন্ত্রাসী সংগঠন যাতে এই দেশের মাটি ব্যবহার করতে না পারে সে ব্যাপারেও সরকার সজাগ। সকালে ভারতের ফুলবাড়ি সীমান্ত ফাঁড়ি পরিদর্শন শেষে ফেরার পথে তেঁতুলিয়ার বাংলাবান্ধায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সীমান্তে মরণাস্ত্র ব্যবহার না করার ব্যাপারে বিএসএফ এর পক্ষ থেকে আবারও আশ্বাস দেয়া হয়েছে। গত 5 বছর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে আব্দুল লতিফ সিদ্দিকীর অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এ তথ্য জানিয়ে বলেন, এসব অনিয়মে লতিফ সিদ্দিকীর সরাসরি জড়িত থাকার তথ্য পেয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গঠিত কমিটি। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। গত 5 বছর বস্ত্র পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আব্দুল লতিফ সিদ্দিকী। 5 জানুয়ারি নির্বাচনের পর তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। এদিকে বিগত 5 বছর বস্ত্র পাট মন্ত্রণালয়ের মন্ত্রী থাকাকালে বিভিন্ন কারখানা, জমি ও ভূমির বিষয় লতিফ সিদ্দিকীর অনিয়ম আর দুর্নীতির নানা খতিয়ান কয়েক মাসের মধ্যেই মন্ত্রণালয়ের কাছে ধরা পড়ে। এসব অনিয়মের বিষয়ে 46টি ফাইল পাঠানো হয় প্রধানমন্ত্রীর দপ্তরে। সেগুলো খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মহাপরিচালককে প্রধান করে 5 সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী কয়েকটি প্রকল্পের ফাইল পাঠানো হয় আইন মন্ত্রণালয়ের কাছে। এসব প্রকল্পে অস্বচ্ছতা ছিল উল্লেখ
করে আইন মন্ত্রণালয় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে বলে জানান বস্ত্র পাট প্রতিমন্ত্রী। দুইটা ব্যাপারে আইন মন্ত্রণালয়ের ক্লিয়ার কাট ওপিনিয়ন আসছে, যেমন চিস্তি কটন মিল, এটা হলো কুমিল্লা, সেটার ব্যাপারে বলছে যে এটা প্রক্রিয়াটা সঠিক হয় না। আরেকটা যেমন আমাদের মতিঝিলে 16 কাঠা জমি, যেটা চট্টগ্রাম সমিতির নামে দিয়ে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির প্রতিবেদনের বরাত দিয়ে প্রতিমন্ত্রী জানান 5 বছরে বস্ত্র পাট মন্ত্রণালয় যে 48টি সরকারি প্রতিষ্ঠান বেসরকারি খাতে হস্তান্তর কিংবা বিক্রি করেছে তার অর্ধেকের বেশির ক্ষেত্রে লতিফ সিদ্দিকীর অনিয়ম প্রমাণিত হয়েছে। সর্বোচ্চ 1-150 কোটি টাকা ফাইল বেশ কয়েকটা আছে, যেগুলো বিক্রি করা হয়েছে 100 কোটি টাকার উপরে, কিন্তু ভ্যালু আরো অনেক বেশি হবে। এদিকে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্ত্র পাট মন্ত্রণালয় পরিদর্শনে আসবেন। সেজন্য শুক্রবার সকাল থেকেই অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা। পরিদর্শনের সময় লতিফ সিদ্দিকীর এসব অনিয়মের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানানো হবে বলেও প্রতিমন্ত্রী জানান। শানাজি ইয়াসমিন, বৈশাখী নিউজ, ঢাকা। শিডিউল বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ বিমানের ফিরতি হজ ফ্লাইট। প্রথম দিন থেকে হজ ফ্লাইট ঢাকা আসে নির্ধারিত সময়ের 4-5 ঘন্টা পরে। শুক্রবার তৃতীয় ফ্লাইট ঢাকায় পৌঁছায় প্রায় 6 ঘন্টা দেরিতে। ফলে ভোগান্তিতে পড়েন হাজিরা। ইউসুফ রানার রিপোর্ট। এবছর শুরু থেকেই ফিরতি হজ ফ্লাইটের সময়সূচি এলোমেলো হয়ে পড়ে। সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে যাওয়া হজযাত্রীদের ফিরতি ফ্লাইট 8 অক্টোবর শুরু হওয়ার কথা থাকলেও নানা অব্যবস্থাপনার কারণে তা একদিন পিছিয়ে শুরু হয় 9 অক্টোবর। প্রথম ফ্লাইট ঢাকায় আসে নির্ধারিত সময়ের 4 ঘন্টা পর। বিমানের দ্বিতীয় ফ্লাইট বৃহস্পতিবার রাত 10টায় আসার কথা থাকলেও তা পৌঁছায় রাত 1টায়। একইভাবে তৃতীয় ফ্লাইট শুক্রবার সকাল 8:30টায় নির্ধারিত সময়ের প্রায় 6 ঘন্টা পর ঢাকায় পৌঁছে দুপুর 2টায়। 11:30টায় জানতে পেলাম যে 3টায় ছাড়বে, 3টায় জানতে পেলাম আরো 2 ঘন্টা দেরি হবে। সো ডিফিকাল্ট। বাংলাদেশের যাত্রীদের বাদ দিয়ে অন্যান্য এয়ারলাইন্সের লোকজন তারা ঢুকাচ্ছে। তবে ফিরতে বিলম্ব হলেও হজের সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ হাজিরা। বাংলাদেশের হজ মিশনও কাজ করে ভালো, কিন্তু ওইখানের ওই দেশের সরকারও কাজ হাজিদের জন্য খুব ভালো আদর আপ্যায়ন করে। আমরা ইন্টারন্যাশনাল যাত্রী হিসেবে যেখানে আসছি ওটা তাড়াতাড়ি হয়েছে। তৃতীয় ফ্লাইটে আসেন 450 জন হাজি। এর আগে দুপুর 12টায় বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি এয়ারলাইন্সে আসেন 335 জন হাজি। 8 নভেম্বর পর্যন্ত চলবে ফিরতি হজ ফ্লাইট। ইউসুফ রানা, বৈশাখী নিউজ, ঢাকা। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। লঞ্চ, বাস, রেল স্টেশনে এখন রাজধানীমুখী মানুষের ভিড়। বাড়তি চাপ এড়ানোর জন্য সাপ্তাহিক ছুটি শেষ হওয়ার একদিন আগেই ঢাকা ফিরছেন অনেকেই। পরিবহন সংশ্লিষ্টরা জানালেন আগামীকাল থেকে যাত্রীদের চাপ আরো বাড়বে। অপূর্ব রিপোর্ট। রাজধানীমুখী মানুষের এই ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঈদুল আজহায় যারা বাড়তি ছুটি নিয়েছিলেন তাদের অনেকেই ফিরেছেন আজ। বাড়ি যাবার তুলনায় কিছুটা স্বস্তিতেই রাজধানীতে ফিরেছেন বলে জানালেন তারা। কষ্ট হয়েছে, তারপরও আশা লাগবে। শনিবার থেকে অফিস খোলা, তো এই জন্য আগে আসতেছি। একই চিত্র কমলাপুর রেল স্টেশনেও স্বজনের টানে গ্রামে ছুটে যাওয়া মানুষ আবার ফিরছে কর্মস্থলে। তবে অভিযোগ ছিল শিডিউল বিপর্যয়ের রেলের সেবা না পাওয়ার। সকাল 6:30 থেকে বেলা 11টা পর্যন্ত আসা প্রতিটি ট্রেনই বিলম্ব হয়েছে 2 থেকে 4 ঘন্টা। রেলের কোনো সার্ভিস বলতে কিছু নাই। আমরা বসে আছি 64 জন, আমাদের কাঁধের উপরে 128 জন, ছাদের উপরে 256। টয়লেটে যাওয়ার মতো অবস্থা নাই। আসার সময় 2 ঘন্টা লেট, আবার এখানে পৌঁছানোর সময় 2 ঘন্টা লেট হয়েছে, মোট 4 ঘন্টা লেট হয়েছে। সড়ক পথেও ঢাকা ফিরেছেন কর্মজীবী মানুষ, তবে লঞ্চ ও ট্রেনের তুলনায় ভিড় কম। ঈদ পূজাকে কেন্দ্র করে যেভাবে একসঙ্গে মানুষ রাজধানী ছাড়ে, একইভাবে তারা ফিরছেন না বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাদের মতে ছুটির মেয়াদ অনুযায়ী ঢাকামুখী মানুষ আসছেন এক এক দিনে, তবে শনিবার থেকে যাত্রীদের চাপ বাড়বে বলে মত তাদের। অপূর্ব অপু, বৈশাখী নিউজ, ঢাকা। এবার শান্তিতে নোবেল জয়ের খবর। শিশুদের শিক্ষার অধিকার রক্ষা আর ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে নিরন্তর সংগ্রামের স্বীকৃতি হিসেবে এবছর যৌথভাবে শান্তিতে নোবেল পেলেন পাকিস্তান ও ভারতের 2 শিশু অধিকার কর্মী মালালা ইউসুফজাই ও কৈলাস সত্যার্থী। তালেবান হামলা থেকে বেঁচে যাওয়া 17 বছর বয়সী মালালা ইতিহাসে সবচেয়ে কম বয়সে নোবেল জিতলেন। অন্যদিকে কৈলাস বাচপন বাঁচাও আন্দোলনের মাধ্যমে ভারতের শিশু শ্রমের বিরুদ্ধে লড়াই করছেন প্রায় 2 দশক ধরে। হাবিবুর রহমানের রিপোর্ট।
পাকিস্তানের শিশু শিক্ষা আন্দোলনের কর্মী কিশোরী মালালা ইউসুফজাই যে এবছর নোবেল পাচ্ছেন তা অনেকটাই আলোচনাতে ছিল। তবে আরেক শিশু অধিকার কর্মী ভারতের কৈলাস সত্যার্থী ততটা আলোচনায় ছিলেন না কখনোই। নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য এই দুজনের নাম ঘোষণা করেন। উত্তর পশ্চিম পাকিস্তানের তালেবান প্রভাবিত মিঙ্গোরায় শিশু ও নারী শিক্ষার কষ্টসাধ্য আন্দোলন চালিয়েছেন কিশোরী মালালা ইউসুফজাই। এজন্য তার জীবনের উপর নেমে এসেছে মৃত্যুর খড়গ। 2012 সালের অক্টোবরে শিকার হন তালেবান হামলার। তবে সে হামলা দমিয়ে রাখতে পারেনি মালালাকে। মাত্র 17 বছর বয়সী মালালা গড়েছেন অনন্য এক ইতিহাসও। সবচেয়ে কম বয়সে নোবেলজয়ী তিনি। সঙ্গে আছেন ভারতের শিশু অধিকার কর্মী কৈলাস সত্যার্থী। নোবেল কমিটি তাদের ঘোষণায় বলেছে, ভিন্ন ধর্ম ভিন্ন দেশের দুজন মানুষ যারা একই লক্ষ্য নিয়ে শিক্ষার অধিকার আর শিশু অধিকারের দাবিতে এবং উগ্রবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। নোবেল কমিটির কাছে যা গুরুত্বপূর্ণ। is to be awarded to Kailash Satyarthi and Malala Yousafzai. ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা 60 বছর বয়সী কৈলাস সত্যার্থী শিশু শ্রমের বিরুদ্ধে আন্দোলনের এক মূর্ত প্রতীক। 1990 সালে তিনি গড়ে তোলেন বাচপান বাঁচাও আন্দোলন, যার একান্ত প্রচেষ্টায় এ পর্যন্ত ঝুঁকিপূর্ণ নানা পেশা নিয়োজিত প্রায় 80,000-এরও বেশি শিশু মুক্ত হয়েছে। এদিকে নোবেল জয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সত্যার্থী জানান, এ অর্জন শিশুদের জন্য কাজ করতে তাকে আরো বেশি প্রেরণা যোগাবে।